ডেঙ্গুতে খুব কমন ঘটনা যেটা সেটা হচ্ছে জ্বর হবে সাধারণত আমরা 99% ক্ষেত্রে বা 90% টাইপের ক্ষেত্রে জ্বর পাই, শরীর ব্যথাটা থাকে। তবে সিমটম অনুযায়ী আমরা আবার ডেঙ্গুটাকে ভাগ করি যে কোন পেশেন্টকে আমরা বেশি প্রায়োরিটাইজ করব, কোন পেশেন্টকে ভর্তি রাখা লাগবে, কোন পেশেন্টকে অবজারভেশন রাখা লাগবে। এর জন্য ক্লিনিক্যালি আমরা বলি যে ডাক্তারি বিদ্যায় 3 ভাগে ভাগ করে, একটা হচ্ছে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন এবং ডেঙ্গু সিভিয়ার ডেঙ্গু। তো ডেঙ্গু ফিভার যারা তাদেরকে গ্রুপ এ বলি আমরা, যে গ্রুপ এতে রেখে তাদেরকে ভর্তি দেবো কি দেবো না সেই সিদ্ধান্ত দেই। বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ এ এর রোগীদেরকে আমরা বলি যে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খান, জ্বর আসলে একটু বিশ্রামে থাকেন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার খান, বা কোনো সমস্যা হলে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের একটা পরামর্শ থাকে। আর ডেঙ্গুতে যেমন অনেকেই বলে যে শরীর ব্যথা অনেক বেশি থাকে, ব্যথার ওষুধ খাবো কিনা, সেসব ক্ষেত্রে আমাদের খুব স্ট্রিক্ট একটা নির্দেশনা থাকে যে ব্যথার ওষুধ ডেঙ্গুতে আমরা দিই না। সব ধরনের ব্যথার ওষুধ শুধুমাত্র প্যারাসিটামলই জ্বর কমানোর জন্য বা ব্যথা কমানোর জন্য দেওয়া হয়, এর বাইরে অন্য কিছু দেওয়া যাবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওয়ার্নিং সাইনগুলো সম্পর্কে মানুষের একটা আইডিয়া থাকতে হবে। ওয়ার্নিং সাইন সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে কখন ডাক্তারের কাছে যাবে এবং কখন ডাক্তার ভর্তি দিতে পারে সে ব্যাপারে তার একটা কমপ্লিট ধারণা আসবে না। ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে যেমন ধরেন যদি কারো অনবরত বমি হয়, সে একদম কিছু খেতে পারছে না, বমি হয়, তার প্রচণ্ড পেটে ব্যথা কিংবা জন্ডিস ডেভেলপ করতেছে, সাথে লিভার 2 সেন্টিমিটারের বেশি হয়ে যাচ্ছে, পেটের মধ্যে অনেক বেশি চাপ দিলেই ব্যথা হচ্ছে, সেরকম হলে, কিংবা যদি কারো শ্বাসকষ্ট হয় এবং ফ্লুইড লিকেজের সাইন থাকে, যেটা আপনারা খুব কমনলি হয়তো বা জেনে যাচ্ছেন ইদানিং যে ফ্লুইড লিকেজ বা প্লাজমা লিকেজ হচ্ছে, সেরকম সাইন থাকলেও আমরা বলি যে তারা ভর্তি হয়ে যাবে। এবং সামটাইমস অনেক পেশেন্ট আছে খুবই অবসাদ হয়ে যায়, খুব লেথার্জি হয়ে যায়, তাদের ক্ষেত্রেও আমরা বলি ভর্তি হওয়ার প্রয়োজন আছে। এমনও হয় যে জ্বর কমে যাওয়ার পরেও তার ক্লিনিক্যাল সিমটমগুলো 2 থেকে 3 দিনের মধ্যে কমছে না, সেসব ক্ষেত্রেও পেশেন্ট স্টেবল থাকলে আমরা বলি তার এটা ওয়ার্নিং সাইন এবং তাকে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এছাড়াও সিভিয়ার ডেঙ্গি নামে আরেকটা ক্যাটাগরি আছে, যে ডেঙ্গিতে দেখা যায় যে পেশেন্ট শকে থাকে, অথবা তাদের ক্ষেত্রে শরীরে ব্লিডিং হয়, বিভিন্ন জায়গায় ব্লিডিং হয়, চামড়ার নিচে হতে পারে কিংবা ইন্টারনাল অর্গানে ব্লিডিং হতে পারে, কারো কারো ক্ষেত্রে মাল্টি অর্গান ফেলিওর হয়, যেমন কিডনি ফেলিওর হতে পারে। সেসব ক্ষেত্রে দেখা যায় ইউরিন আউটপুট খুব কমে যায়, ইউরিন আউটপুট খুব কমে গেলে একটা ওয়ার্নিং সাইন হিসেবে আমরা বলি পেশেন্টকে আসার জন্য। আবার জন্ডিস ডেভেলপ করে, অনেক বেশি জন্ডিস হয়ে যায়, পেশেন্টের কিছুই খেতে পারে না, সেসব ক্ষেত্রেও এটা একটা ওয়ার্নিং সাইন, সিভিয়ার ডেঙ্গুর সাইন হিসেবে তাদেরকে হসপিটালাইজ হতে হয়। প্লাজমা লিকেজ মানে হচ্ছে রক্তের যে রক্তনালী থেকে রক্তের জলীয় অংশটা সেটা কোনো টিস্যুতে জড়িয়ে পড়া, যেমন চামড়ার নিচে চলে আসা, কিংবা কোনো একটা অঙ্গের কিডনি বা লিভারের পাশে থাকা, কিংবা পেটের যে অংশটা আছে পেট ফুলে যাওয়া, ফুসফুসের পাশে পানি জমা, হার্টের পাশে পানি জমা, এইগুলোতে হয় কি প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, কিংবা তাদের প্রচণ্ড পেট ব্যথা, কিংবা এমন হতে পারে যে তার শরীর ব্যথার সাথে সাথে শরীর ফুলে যাওয়া, হ্যাঁ, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, পেশেন্ট শকে চলে যায়। যদি আপনি ইমিউনোলজিক্যাল চিন্তা করেন যে নিজের শরীরের বিরুদ্ধে যে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করার কথা, সেই ডেঙ্গুর বিরুদ্ধে কাজ না করে নিজের শরীরের বিরুদ্ধে কাজ করে, যার ফলে রক্তনালীর যে পোর দিয়ে ছোট ছোট ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্র দিয়ে পানিটা সরে যায়। এই পানিটা সরে যাবে, রক্তনালীর মধ্যে যে রক্তচাপটা থাকার কথা সেটা কমে যায়, সেটা কমে গেলে পেশেন্ট শকে চলে যায় এবং এই জিনিসটা খুব দ্রুত ঘটে যায়, যার ফলে অনেক সময় আমরা বুঝতে পারি না। সেই জন্যই আমরা বলি ডেঙ্গু হলে আপনি আসলে চিকিৎসকের পরামর্শ নেন আগে, তারপরে সেই ডিসিশনটা পরে নেবেন। জ্বর মানেই এখন আর জ্বর না, আসলে জ্বর মানে এর ভিতরে যে আরো কত মানে কঠিন জিনিস লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না। যাদের ক্ষেত্রে ডেঙ্গু আগের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে এই প্লাজমা লিকেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেসব ক্ষেত্রে আমরা আগের হিস্ট্রিটার জন্য কিছু তাদেরকে জিজ্ঞাসা করি, অথবা তাদেরকে আমরা আইজিজি নামক একটা টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে বোঝা যায় তার আগে ডেঙ্গু হয়েছিল, যার ফলে ওনার ব্যাপারে আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। আমরা ডেঙ্গুর কিন্তু এই গতিবিধিটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে প্ল্যাটলেট নিয়ে মানুষ চিন্তা করতো, মানুষ চিন্তা করতো যে প্ল্যাটলেট কমে গেছে, তার তো অনেক বেশি ব্লিডিং হবে, প্ল্যাটলেট দিতে হবে, এই ধারণাটা এখনো অনেকের মধ্যে আছে। বাট হাসপাতালে আসার পরে আমরা যখন বুঝিয়ে বলি তখন দেখা যায় বেশিরভাগ রোগী আসলে প্ল্যাটলেট নিয়ে চিন্তিত হয় না, এখন তারা আরো উন্নত বা আরো সিরিয়াস কিছু ইস্যু নিয়ে কথা বলার সুযোগ পায়। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনি ঘরে বসে থাকবেন না, কারণ ডেঙ্গু ছাড়া অন্য রোগ হতে পারে, এখন ভাইরাল ফিভার আছে বা এন্টেরিক ফিভার আছে, আপনার টাইফয়েড হচ্ছে। তবে ডেঙ্গু যদি আপনার কনফার্ম হয়, NS1 বা পজিটিভ হয়ে বা IgM পজিটিভ হয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি বাসায় থাকেন, সমস্যা নেই, ওয়ার্নিং সাইন সম্পর্কে অন্তত জানবেন, জানার পরে আপনি কখন আবার হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে সেটা আপনি জেনে ফেললেন। আমরা প্লাজমা লিকেজের সময় যে কাজটা করি সেটা হচ্ছে একটা ক্যালকুলেটেড ওয়েতে তাকে মেজার করে বডির ওয়েট অনুযায়ী ফ্লুইড দিতে হয়, স্যালাইন দিতে হয়।
অথবা তার স্যালাইনের ধরনটা কেমন হবে সেটাও সিলেক্ট করতে হয়, কিংবা সামটাইমস আমরা মানে তাকে অন্য স্যালাইন, আমরা ক্রিস্টালের কলয়েড বলি, এই ধরনের স্যালাইন দিই। তবে স্যালাইনের ডিসিশনটা নির্ভর করবে ওইখানে পেশেন্ট না দেখে এটা ডিসিশন দেওয়া যাবে না। ইভেন আপনি যদি ফোনে বলেন আমাকে যে আপনি কি আসলে কি করব, তখন আমি বলবো যে আমি দেখতে চাই, কারণ প্রেশার মেজারমেন্ট আছে, স্যালাইন নির্ধারণকরণ আছে, এই বিষয়গুলো দিয়ে তারপরে। আসলে ডেঙ্গুতে স্পেসিফিক খাবারের কোনো রেস্ট্রিকশন নেই, আপনি সব ধরনের খাবার খাবেন। আমরা বলি যে আপনার যদি ফ্লুইড লিকেজ থাকে তাহলে পানি খাওয়ার যে ব্যাপারটা, এটা একটা ক্যালকুলেটেড হতে হবে যে বেশি খাবেন না কম খাবেন। কিন্তু অনেকেই মনে করে যে প্ল্যাটেলেটের বাড়ানোর জন্য আমি স্পেসিফিক কিছু খাবার খাই। একসময় মনে করতো যে পেঁপে পাতা বা পেঁপে খেলে প্ল্যাটেলেট বাড়ে। আসলে এটা নিয়ে এখন পর্যন্ত কন্ট্রোভার্সি আছে। ইন্টারন্যাশনাল জার্নালগুলো বা আমাদের দেশের রিসার্চেও প্ল্যাটেলেটের বাড়ার ব্যাপারে যে পেঁপে পাতার ভূমিকা, এটা নিয়ে কোনো স্পেসিফিক বা শক্ত কোনো এভিডেন্স আসে না।